ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে বললেন প্রধান উপদেষ্টা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। নীল নকশার নির্বাচন হলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি বিএনপির। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, অন্যদিকে নতুন ভোটার, বললেন গোলাম পরওয়ার। দেশ পরিচালনা করতে না পারলে সরকারের তা বলে দেওয়া উচিত, বললেন সাইফুল হক। সংস্কারের কথা শোনা গেলেও দেখা যাচ্ছে না আনু মোহাম্মদের বক্তব্য। বাংলাদেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি পর্যটক। আলোর মুখ দেখেনি ঢাক ঢোল পিটিয়ে করা পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই সাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবিচ্ছিন্ন নাগরিক বান্ধব সংস্কারও চলছে। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও চান ডক্টর মোহাম্মদ ইউনূস। দৃঢ়তার সাথে জানান, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে। বাংলাদেশ সময়ে শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান পাচার করা সম্পদ গচ্ছিত রাখছে, জনগণের সে টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একই সাথে টাকা পাচার রোধে কঠোর আন্তর্জাতিক আইনের পাশাপাশি এর প্রয়োগ নিশ্চিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার কথা বলেন। তিনি আশা করেন, যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন অব্যাহত রাখবে। আগামী নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মিয়ানমারের চলমান সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আগামী 30 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্ববাসীর সহযোগিতা আশা করেন। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। স্পষ্টতই সাংস্কৃতিক পরিচয়ভিত্তিক রাজনীতির কারণে রোহিঙ্গাদের উপর অধিকার বঞ্চনা ও নির্যাতন রাখাইনে অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের প্রান্তিকীকরণ প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না। যেসব বৈষম্যমূলক নীতি ও কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে, তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব। তার জন্য পূর্ণাঙ্গ জাতীয় সংঘাত রাজনৈতিক মীমাংসার অপেক্ষা করার প্রয়োজন নেই। রাখাইনের সমস্যাগুলো চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা দরকার। তবে এর জন্য রাখাইন অঞ্চলের সংশ্লিষ্ট সকল জাতিসত্তার অংশগ্রহণে এমন একটি বন্দোবস্ত প্রয়োজন, যেন রোহিঙ্গারা সম অধিকার ও নাগরিকত্ব সহ সমাজের অংশ হতে পারে। ভাষণে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান এখন বাস্তবায়ন করতে জোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। শুধুমাত্র 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আস্থা তৈরি করবে। জামাতের পিয়ার দাবি ও শাপলা প্রতীক নিয়ে এনসিপির জটিলতা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে গতকাল এক কর্মশালায় তিনি কথা বলেন। জানান, আইনের ব্যত্যয় ঘটে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। অতীতের যে কোনো নির্বাচন থেকে শিক্ষা নেয়ার কথাও বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম নওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ,
পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারকে নির্দলীয় নিরপেক্ষ বলা হলেও তারা একটি দলকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো বিশেষ দল গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচন করা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা থাকলে জনগণ ছেড়ে দেবেন না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার ঢাকা ৭ আসনের সকল সনাতনী ধর্মাবলম্বী পূজা কমিটির সাথে মতবিনিময়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পূজাকে কেন্দ্র করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের পূজা মণ্ডপ পাহারা দিতে হবে। তিনি বলেন, জনগণ ধানের শীষে ভোট দিবে, সেজন্য অনেকের গাত্রদাহ হচ্ছে। এই সরকার তো কোনো জাত নাই, মানে কোনো দল নাই, কিন্তু কথাবার্তা আলোচনায় সুযোগ সুবিধায় দেখা যায় একটা দুটা দলের প্রতি ওনার দুর্বলতা থাকুক আর না থাকুক, ওনার থেকে সুযোগ সুবিধা নিয়েই যাচ্ছে। আমরা নির্বাচনের স্বার্থে চুপ করে আছি। আমরা যদি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারি, একটা সুষ্ঠু আবাদ নির্বাচন আদায় করা আমাদের পক্ষে সম্ভব। সেই কারণে যারা ভোটে জয়লাভ করবেন না, অন্য পদ্ধতিতে আপনাকে পার্লামেন্টে আসতেই হবে এমন তো প্রয়োজন নাই। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি নেতারা কাজী আসাদুজ্জামানের কথা স্মরণ করেন। বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে তার ফলাফল এখন দেখা যাচ্ছে। যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন হয়েছে তা যথার্থ হয়নি, এখন খবর পাওয়া যাচ্ছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে, তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে জনগণ ছেড়ে দেবে না। তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন। অনেক অনেক ছাত্র যুবক ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। পরে দোয়া করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনি ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন ভোটাররা। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে আর অন্য হাতে চাকরি হবে। সম্ভব না হলে দেয়া হবে বেকার ভাতা। উপজেলা আমির মাওলানা মুখতার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যান্যরা। এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিনে জামাত বলেছেন, আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। চোরাগোপ্তা মিছিল আর বিদেশের রাজনীতিবিদদের ওপর হামলা করে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না, এমন মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির যুব কনভেনশনে তিনি কথা বলেন। সাইফুল হক বলেন, 14 মাসে আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয়নি। হত্যা, জুলুম, নির্যাতন নিয়ে কোনো বক্তব্য নেই আওয়ামী লীগ নেতাদের। তারা এইভাবে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন সাইফুল হক। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, দেশ পরিচালনা করতে না পারলে বলে দেওয়া উচিত। তিনি বলেন, সরকারের প্রতি পরিষ্কার বার্তা, ফেব্রুয়ারির নির্বাচন না হলে
সামাজিক নৈরাজ্য সৃষ্টির দায় তাদেরকে নিতে হবে, কারণ দেশের মানুষ এই বিশৃঙ্খলা ও নৈরাজ্য মেনে নেবে না। আগামী নির্বাচন হবে কিনা ফেব্রুয়ারিতে, প্রধান প্রশ্ন হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। সরকারে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, একই সাথে রাজনৈতিক দল, জনগণ, নির্বাচন কমিশন সবাইকে সরকার যদি আস্থার মধ্যে নেয়, আমি বিশ্বাস করি নানা চ্যালেঞ্জ প্রতিকূলতা থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা 17-18 বছর পরে একটা গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা একটা নির্বাচনের পথে যেতে পারবো। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, চারিদিকে এখন শুধু সংস্কারের কথা শোনা গেলেও সংস্কার দেখা যাচ্ছে না। জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, সংবিধান নিয়ে কিছু সংস্কার হলেও আর কোথাও সরকার কোনো সংস্কার করছে না। ঠিক একইভাবে নদী নিয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। আনু মোহাম্মদ বলেন, ভারত অভিন্ন নদী নিয়ে বহুপক্ষীয় আলোচনায় বসতে চায় না। নিজের সুবিধা আদায়ের জন্য দেশটি সবসময় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার জন্য সরকারকে আন্তর্জাতিক পানি কনভেনশন স্বাক্ষরের পরামর্শ দেন তিনি। বলেন, ভারত যেভাবে আন্তঃনদী সংযোগ প্রকল্পে বাঁধ দিচ্ছে তা নিয়ে দেশটির অভ্যন্তরে অনেকেই বিরোধিতা করছে। তাদের সাথে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার পরামর্শ দেন অধ্যাপক আনু মোহাম্মদ। অনুষ্ঠানে পানি বিশেষজ্ঞ এবং নদী রক্ষা আন্দোলন নেতারা বক্তব্য রাখেন। সংস্কার যত কথা আমরা গত 1 বছরে শুনেছি, গত 54 বছরে এত শুনি নাই সংস্কার শব্দটা, কিন্তু সংস্কারটা ঠিক কোন জায়গাটায় কিভাবে হবে সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখি নাই। একমাত্র সংবিধান নিয়ে কিছু সংস্কারের সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই, এর বাইরে অন্য কোনো বিষয়ে সংস্কারের কোনো প্রকৃত উদ্যোগ আমরা দেখি নাই। নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়নি। বাংলাদেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি পর্যটক। কয়েক বছর আগে ঢাক ঢোল পিটিয়ে পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনা করা হলেও আজও আলোর মুখ দেখেনি। উপরন্তু রেড অ্যালার্ট ও হোলি আর্টিজানে হামলার মতো ঘটনায় মুখ ফিরিয়ে নিয়েছে বিদেশি পর্যটকরা। সরকারি বেসরকারি খাতের সমন্বয়ের ঘাটতি ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে জিডিপিতে পর্যটনের অবদান কমছে দিনকে দিন। এ বাস্তবতায় টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। বছরের প্রায় বেশিরভাগ সময় দেশি পর্যটকদের আগমনে মুখর থাকে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনেও যান দেশি বিদেশি বহু পর্যটক। পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে পর্যটন খাতের অবদান জিডিপিতে 6% বেশি, আর নেপাল 7%। অন্যদিকে মন্দার কবলে পড়া শ্রীলঙ্কার জিডিপিতে ভূমিকা 12%। অথচ জিডিপিতে বাংলাদেশের পর্যটন খাতের অবদান এখনও আটকে আছে 3% ঘরে, যার বড় অংশই অভ্যন্তরীণ পর্যটন নির্ভর। অন্যদিকে বিদেশি পর্যটক আসার হার কমছে উদ্বেগজনক হারে। ইনবাউন্ড ট্যুরিজমে যারা কাজ করে সবার অবস্থাই আমার মতো। ওই সময়টাতে আমরা বছরে 60-70 হাজার আপনার লেজার ট্যুরিস্ট পেতাম, যারা শুধু বেড়ানোর জন্য আসতো। এখন সেই সংখ্যাটা 5-6 হাজার। আমরা ইনবাউন্ড ট্যুরিজমটাকে প্রমোট করার জন্য কোনো ধরনের পলিসি করি নাই, ইনভেস্টমেন্ট করি নাই। আমরা আমাদের 53-54 বছর বয়সে পর্যটনে আজ পর্যন্ত কোনোদিন আমরা কোনো রিসার্চের কাজ করি নাই, আমাদের কোনো ডেটা নাই। আজ পর্যন্ত আমরা একটা মাস্টার প্ল্যানও তৈরি করতে পারিনি। সরকার এখন পর্যন্ত যেটা করা হয়েছে সেটাকেও কমিশনিং করছে না। পর্যটন খাত বিশ্লেষকরাও বলছেন, অর্থনৈতিক সম্ভাবনা সত্ত্বেও নানা কারণে হোঁচট খাচ্ছে বাংলাদেশের পর্যটন। বিদেশি পর্যটক আকর্ষণের চিহ্নিত বাধা দূর করার তাগিদ তাদের। ট্যুরিজম খাতটা অবশ্যই বেসরকারি খাতের মাধ্যমে এটা বিকশিত হওয়া উচিত, এবং সেই জায়গায় গভর্নমেন্ট যাতে কোনোভাবে ব্যারিয়ার না সৃষ্টি করে সেটুকু নিশ্চিত করলেই যথেষ্ট। ইনসেন্টিভ দরকার নাই, ফ্যাসিলিটেশনটাই যাতে গভর্নমেন্ট করে। সেটা ভিসা প্রসেসে হতে পারে, সেটা অ্যাপ্রুভাল প্রসেসে হতে পারে, সেটা অন্য ধরনের ট্যাক্স রিলেটেড কোনো যদি সুবিধা দেওয়ার বিষয় থাকে সেটা হতে পারে। পর্যটন একটা আসলে বিশেষায়িত খাত। যদি পর্যটনকে সত্যিকার অর্থেই আমরা বাড়াতে চাই তাহলে এই জায়গাতে বিশেষায়িত লোকজন শীর্ষ পদগুলোতে থাকা দরকার। বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদের অবাধ বিচরণ নিশ্চিতের পাশাপাশি সেসব দেশের ভাষায় প্রশিক্ষিত গাইড তৈরির তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ বেশি। এর মধ্যে ঢাকা মহানগরী হচ্ছে ২৫৯টি। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। পূজায় আইন শৃঙ্খলা বাহিনী সহ সব রাজনৈতিক দলের সহযোগিতা চান আয়োজক কমিটি। রিপোর্ট করছেন আসমা আক্তার নুপুর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা প্রতিমা তৈরি সহ রং তুলির যাবতীয় কাজ শেষ। চলছে মন্দিরের সামনের মাঠ জুড়ে প্যান্ডেল স্থাপন ও সাজসজ্জার কাজ। প্রতিমা শিল্পী পরম যত্নে তার শিল্পকর্মে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার রূপ। একদিন পরেই দেখানো হবে দেবী দুর্গার মুখ। দেবীকে দেখার আগ্রহে উদ্দীপনা সনাতন ধর্মের অনুসারীদের। মায়ের কাছে একটা জিনিসই চাবো, সেটা হচ্ছে যেন দেশে শান্তি থাকে এবং আমরা সবাই যেন ভালো থাকি। আজকে আসলাম, মায়ের কৃপা হলো, আসে ঘুরে যাচ্ছি যে মেয়ে পরীক্ষা দিল, মা যেন কৃপা করে ভালো ভালো পরীক্ষা পাশ করতে পারে। প্রত্যেকবারই দেখি যে টুকটাক মন্দির ভাঙচুর এই সেই এগুলা হয়, তো এসব বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে আমরা যাতে সুন্দরভাবে আমাদের পূজাটা কমপ্লিট করতে পারি, এটাই আশা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এবারে অন্যান্য বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। কয়েকটি স্থানে দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তারা। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ঝিনাইদহের শৈলকুপা, নেত্রকোনা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। যে হামলা দুর্বৃত্তরা করতেই পারে, কিন্তু এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের দেখার বিষয়। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত ৫৩ বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা মর্তলোকে আসবেন হাতিতে চড়ে, স্বর্গালোকে বিদায় নিবেন পালকিতে। আসমা আক্তার নুপুর, বাংলাভিশন, ঢাকা। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিদেশি ফল রামবুটানের চাষ। অল্প খরচে বেশি লাভের আশায় এই ফল চাষে ঝুঁকছেন জেলার অনেকেই। সফল হয়েছেন তারা। এখানে উৎপাদিত এই ফলের চাহিদা বেশি হওয়ায় বাণিজ্যিকভাবেই শুধু নয়, বাড়ির আঙিনাতেও বেড়েছে এর চাষ। লটকনের পর রামবুটান এখন কৃষকদের কাছে একটি সম্ভাবনাময় বাণিজ্যিক ফল, জানায় কৃষি বিভাগ। নরসিংদীর প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ২০০৬ সালে শিবপুর উপজেলার অষ্টআনি গ্রামের জামাল উদ্দিন খাওয়ার উদ্দেশ্যে ব্রুনাই থেকে রামবুটান নিয়ে আসেন। সেগুলোর বীজ থেকে তৈরি করেন চারা। 10টি গাছ দিয়ে এর যাত্রা শুরু করলেও পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। প্রায় 7 বছর পর গাছগুলোতে ভরে যায় থোকায় থোকায় সবুজ আর লাল রঙের বিদেশি এই ফলে। এরপর থেকেই ফল বিক্রি করা সহ চারা উৎপাদন করে গাছের পরিমাণ বাড়ান তিনি। তার এই সাফল্য নরসিংদী সহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে সেখানে বাড়তে শুরু করে রামবুটানের চাষ। তার কাছ থেকে চারা নিয়ে এই ফলের চাষ করে আর্থিক সচ্ছলতা বাড়িয়েছেন অনেকেই। ব্রুনাই থেকে যখন 2 কিলো ফল নিয়ে এসে আমি বাগান করি, তখন আমার ছিল 10টা গাছ। এখন তো আমার আলহামদুলিল্লাহ ফল, শুধু ফল, 12 মাস। কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানকার ভিডিও দেখে প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে বাগান দেখতে ও ফল কিনতে আসেন অনেকেই। প্রতি কেজি রামবুটান বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। এখানেই শেষ নয়, চলতি বছর বিভিন্ন মার্কেটেও এই ফলের চাহিদা শুরু হয়েছে বলে জানায় কৃষকরা। মোট আমার 20-22টা 25টা মতো চারা আছে। এর মধ্যে আমার 7-8টা মতো আমার ফল আসতে আছে 3-4 বছর ধরে। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখতে আছি। 20 থেকে 25টা চারা লাগাইছি। আমার 8-10টা চারার মাঝে ফলন আসছে। আচ্ছা 3-4 বছর যাবত অনেক টাকা বিক্রি করতেছি। স্বাদটা আল্লাহর রহমতে স্বাদটা খুবই সুস্বাদু, মিষ্টি, লেসুস থেকে খুবই স্বাদ। কৃষি বিভাগ বলছে রামবুটানের চাষ ও পরিচর্যার পরামর্শ দেওয়ার পাশাপাশি এর উৎপাদনে বিভিন্ন তথ্য দেয়া এবং বিভিন্ন সুপার মার্কেটের সাথে সংযুক্ত করে কৃষকদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন তারা। নরসিংদীর আবহাওয়া এবং মাটি
রামবুটান চাষের যেভাবে সফলতা দিচ্ছে এবং কৃষকরা রামবুটানের যে পরিমাণ দাম পাচ্ছে, এটা কিন্তু আগামী 3 বছর থেকে 10 বছরের মধ্যে লটকনের মতোই রামবুটান কিন্তু একটি বাণিজ্যিক ফল হিসেবে নরসিংদীতে আবির্ভূত হতে যাচ্ছে। শুধু শিবপুর উপজেলাতেই বাগানে ও কৃষকের বাড়িতে রোপণ করা হয়েছে 3700 গাছ। এগুলোতে ফলন এলে এই জেলায় রামবুটানের একটি বিপ্লব শুরু হবে, আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জাতিসংঘে বললেন প্রধান উপদেষ্টা। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ। নীল নকশা নির্বাচন হলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি বিএনপির। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, অন্যদিকে নতুন ভোটার, বললেন গোলাম পরওয়ার। দেশ পরিচালনা করতে না পারলে সরকারের তা বলে দেওয়া উচিত, বললেন সাইফুল হক। সংস্কারের কথা শোনা গেলেও দেখা যাচ্ছে না আনু মোহাম্মদের মন্তব্য। বাংলাদেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি পর্যটক। আলোর মুখ দেখেনি ঢাক ঢোল পিটিয়ে করা পর্যটন উন্নয়নের মহাপরিকল্পনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnewstinfo.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।